নমস্কার। আজকে আমাদের চ্যানেলে পূজ্যপাদ স্বামী রঙ্গনাথানন্দজির সায়েন্স অফ হিউম্যান ইউনিকনেস শীর্ষক ইংরেজি গ্রন্থের অনুবাদ মনুষ্যত্ব দুর্লভ কেন বইটির আধুনিক বিজ্ঞান দৃষ্টিজগৎ থেকে দ্রষ্টার আত্মার দিকেই তার সাম্প্রতিক প্রবণতা বিষয়ে সামান্য কিছু আলোচনা করছি। বর্তমানে বিজ্ঞান বুঝতে আরম্ভ করেছে যে মানবের বা বিষয়ীর বা দ্রষ্টার বা জ্ঞাতার অন্তরে অনুসন্ধান চালানো দরকার। আগে এ বিষয়ে বিভিন্ন আলোচনা হয়েছে, তবে যে মানুষ বৈজ্ঞানিক হয়, জগৎ প্রপঞ্চ নিয়ে অনুসন্ধান চালায় ও জড়বিজ্ঞানের সৃষ্টি করে, তার সম্বন্ধে বিচার বিবেচনা করে অনুসন্ধান করা পশ্চিম দেশে এই সবে আরম্ভ হয়েছে। তারা এখন শরীরের গঠনতন্ত্র, শরীর বিজ্ঞান, স্নায়ুবিজ্ঞান ও ব্যবহারিক মনোবিজ্ঞানের মাধ্যমে এখন কেবল মানবের বহিরঙ্গ সম্ভাবনা সম্বন্ধে কিছু জ্ঞান লাভ করেছে। আধুনিক বিজ্ঞানে মন ও চেতনা এখন ক্রমে ক্রমে অনুসন্ধানের এক গুরুত্বপূর্ণ বিষয়রূপে স্বীকৃত হচ্ছে। আধুনিক বিজ্ঞানের দৃষ্টিজগৎ থেকে স্রষ্টা আত্মার প্রতি আগ্রহ এখন ধীরে ধীরে বৃদ্ধি পাবার স্পষ্ট প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু বহু যুগ পূর্বে ভারতে আর এক ধরনের বৈজ্ঞানিক অবিরাম সাধনা করে এই বিষয়টি নিয়ে অনুসন্ধান চালিয়েছিল বেদান্তের মধ্যে, যা ভৌত বস্তুর সম্ভাবনা বিজ্ঞানের তথ্য আধুনিক বিজ্ঞানের সঙ্গে সঙ্গে আমরা পেয়ে থাকি। এই মানব সম্ভাবনা বিজ্ঞানকে তথা বেদান্তকে, যা অন্য যে কোনো বিজ্ঞানের মতোই ভারতে গড়ে উঠেছিল উপনিষদের মহান ঋষিগণের চেষ্টায়, যা মানবকে প্রাচীন বেদান্তে প্রতিপাদিত মানব সম্ভাবনার আন্তর্মাত্রায় নিহিত সত্যের দিকে নিয়ে যাবে। আধুনিক জীবনের একটি বিশেষ ভাবনার কথা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে। তা হলো, আমরা যখন মানবীয় স্তরে ক্রমবিকাশ তত্ত্ব নিয়ে আলোচনা করি, তখন দেখা যায় জৈবিক ক্রমবিকাশের সঙ্গে তার সঙ্গতি অতি সামান্যই। আপনার বা আমার জন্য প্রকৃতি কোনো নতুন অঙ্গ তৈরি করতে হবে না, কারণ প্রকৃতি তো আগেই মানব সত্তাতে বহুমুখী মস্তিষ্ক যন্ত্রের ব্যবস্থা করে রেখেছেন, যা দিয়ে প্রয়োজনীয় যে কোনো নতুন অঙ্গের উদ্ভব সে ঘটাতে পারে। আপনাকে প্রকৃতির ওপর নির্ভর করতে হবে না, আপনার নিজ বুদ্ধি তা করে নেবে। মানবীয় স্তরে বিকাশ রূপ কীরকম, এর উত্তরে হাক্সলি মনঃসামাজিক ক্রমবিকাশ কথাটির উদ্ভাবন করেছেন। এই মানব মনকে শারীরিক গঠনতন্ত্র থেকে সরিয়ে এনে তার বিস্তার ঘটানো যায় প্রেমে, করুণায়, সহানুভূতিতে ও বোধ শক্তিতে। এ হল মানব সত্তার নৈতিক, নান্দনিক ও আধ্যাত্মিক উন্নতিরূপ ক্রমবিকাশ। মানবীয় স্তরে জীব বিজ্ঞান মনঃসামাজিক ক্রমবিকাশের উপর জোর দেয়, জৈবিক ক্রমবিকাশকে গৌণ পর্যায়ে ফেলে রেখে। এর কি প্রয়োজন? মনুষ্যত্বের অনন্যতার জন্য। এই সব অনন্য বৈশিষ্ট্য ক্রমবিকাশের পথেই উদ্ভূত হয়েছে। এমনকি পরবর্তী স্তন্যপায়ী প্রাণীর যুগ থেকেই ক্রমবিকাশ নতুন ধারায় চলতে শুরু করেছিল। দৃষ্টান্তস্বরূপ, স্তন্যপায়ী স্তরে উদ্ভূত একটি গুরুত্বপূর্ণ গঠনতন্ত্রের কথাই ধরা যাক। আদি স্তন্যপায়ী জীবের শরীরে আভ্যন্তরীণ তাপের সমতা রক্ষিত হতো না। দিনে তারা কর্মচাঞ্চল্যে সম্পূর্ণ ব্যস্ত থাকত, আর রাত পড়লেই তারা অলস হয়ে পড়ত।
প্রকৃতি দেখলেন এ ব্যবস্থা জীবের ঊর্ধ্বতনের পক্ষে সহায়ক নয়। তাই পরবর্তী স্তন্যপায়ী জীব সৃষ্টিকালে প্রকৃতি তার শরীরাভ্যন্তরে এক তাপ সমতা রক্ষণকারী গঠনতন্ত্রের উদ্ভব ঘটালেন। এই পরবর্তী জীবের কাছ থেকেই মানব উত্তরাধিকার সূত্রে ওই গঠনতন্ত্রটি পেয়েছে। তার সঙ্গে সে পেয়েছে সমতা রক্ষা করার আরও অনেক ব্যবস্থাদি। দেখা যায় কাজের সময় রক্তের উপাদানগুলি ব্যবহৃত হতে হতে পাল্টে যায়, কিন্তু রক্ত তার স্বয়ংক্রিয় পদ্ধতিতে নিজ সাম্য অবস্থায় ফিরে আসে। জীববিজ্ঞানে শরীরাভ্যন্তরে স্বয়ংক্রিয় সমতা রক্ষার সার্বিক ব্যবস্থাটিকে হিমোস্ট্যাসিস বলা হয়। এই হিমোস্ট্যাটিক কন্ডিশন সমতা রক্ষাকরণ ব্যবস্থা প্রকৃতি যাকে গড়ে তুলতে আরম্ভ করেছিলেন, পরবর্তীকালে সৃষ্ট স্তন্যপায়ী জীব থেকে মানবদেহে এসে তা পূর্ণতা লাভ করে। আর মানব মস্তিষ্কের ক্রিয়াপদ্ধতির ক্রমবিকাশে তার প্রচুর অবদান। মানব সত্তায় ক্রমবিকাশের অগ্রগতি চালিয়ে যাওয়া পক্ষে এটি একটি বহুমুখী যন্ত্রস্বরূপ। এই স্তরে এসেই স্যার জুলিয়ান হাক্সলি বলেন, প্রকৃতি ক্রমবিকাশের উচ্চতর গতি মানুষের হাতে ন্যস্ত করেছে। এখন মানব সত্তাই প্রকৃতির কাছ থেকে উচ্চ থেকে ক্রমবিকাশে উচ্চতর স্তরে অগ্রগতি ঘটানোর ব্যাপারে সামর্থ্য ও দায়িত্ব দুই গ্রহণ করেছে। মানব প্রকৃতির পরিবর্তন, উন্নয়ন বা বিনাশ সাধন, আর সেই কাজে নিজেরও বিনাশ সাধন ঘটাবার সামর্থ্য রাখে। এই শক্তিকে সংযত রাখতে ও নিয়ন্ত্রণ করতেই মানবকে আপন সদ্গুণরাজির স্বীয় মূল্যবোধের বিকাশ হেতু এই সামর্থ্যকে কাজে লাগাতে হবে। আধুনিক বিজ্ঞান ও বেদান্ত উভয়ই এই ধারণা পোষণ করে যে মানব নিজেই তার চারিদিকে স্বর্গ বা নরক সৃষ্টির ক্ষমতা রাখে, কিন্তু এই ক্ষমতা দিয়ে মানব যাতে জগতের নারকীয় নয় কেবল স্বর্গীয় অবস্থার সৃষ্টির যন্ত্রস্বরূপ হয়ে ওঠে, তেমন মানসিকতা তার মধ্যে বিকশিত করতে পারে একমাত্র বেদান্তের অন্তর্দৃষ্টি, আধুনিক বিজ্ঞান নয়। জীববিজ্ঞান বলে মানব সত্তায় এক নতুন মাত্রা উদ্ভব ঘটেছে, যার সাহায্যে সে সমগ্র প্রকৃতির ওপর প্রভুত্ব করতে পারে। ইংরেজিতে এর নাম হলো ইগো বা অহং বা আমি। কোনো পশুতেই এই বিশেষ মাত্রাটির অস্তিত্ব দেখা যায় না, এমনকি নবজাত মানব শিশুতেও এই আমি মাত্রাটি, এই অহংবোধ দেখা যায় না। 2-2.5 বছর বয়সের পরই এই অহংবোধ মানব শিশুতে বিকশিত হয়। বেদান্তে একেই আত্মজ্ঞানের প্রারম্ভিক স্তর হিসেবে ধরে নিয়ে কাজ করে। আত্মসচেতনতার এই নতুন মাত্রাটির সঙ্গে করে নিয়ে আসে সূক্ষ্ম চিন্তা ও যুক্তি, বিচারের শক্তি, কল্পনা ও বিবেচনা করার এবং কথা বলা ও শোনার মতো সব ক্ষমতা। এই সব থেকেই মানুষের দ্বিতীয় উত্তরাধিকার রূপ সংস্কৃতি, যা প্রাক মনুষ্য প্রাণীর সঙ্গে সমানাধিকারে প্রাপ্ত বংশগত উত্তরাধিকারের ওপর অধিকন্তু লাভ করে থাকি। এই সব থেকেই মানব সত্তা সমগ্র প্রকৃতির উপর প্রভুত্ব করার ক্ষমতা লাভ করে। দেখা যায় 5 বা 6 বছরের ছেলে তার থেকে বহুগুণ দৈহিক শক্তি বিশিষ্ট মহিষ, অশ্ব, এমনকি হস্তিকে নিয়ন্ত্রণ করে। বেদান্তে জীববিজ্ঞানীকে ও স্নায়ুবিজ্ঞানীকে বলে থাকে এ হলো উচ্চতর আধ্যাত্মিক স্তরসমূহের দিকে মানুষের প্রচণ্ড ক্রমবিকাশ গতির যে সম্ভাবনা তারই সূচনা। মানবের ক্ষুদ্র স্বতন্ত্র আত্মা হলো এক প্রাথমিক স্তর মাত্র। এই স্তরও প্রচুর শক্তির ধারক। আরও কত রকম শক্তিই না বদ্ধ আছে মানব সত্তায়। ওই প্রাথমিক স্তরের পেছনে মানবের
তথা প্রকৃতির কল্যাণ সাধনে বিকশিত ও মুক্ত হবার জন্য অপেক্ষা করছে। এই প্রশ্নের উত্তর বর্তমানের ও বা ভবিষ্যতের কোনো জড়বিজ্ঞানে পাওয়া যাবে না, কারণ এটি পরাবিদ্যার বিষয়। যে বিদ্যা বিজ্ঞান অতি ভৌতিক ও অতীন্দ্রিয়, তবে অতি প্রাকৃতিক নয়। আমরা দেখেছি মানব সত্তা দুটি উত্তরাধিকার গুচ্ছ প্রাপ্ত হয়েছে। একটি হলো বংশগত, অপরটি সংস্কৃতিগত। প্রথমটি সে পেয়েছে পশুদের সঙ্গে ভাগাভাগি করে। বংশগত ও সংস্কৃতিগত উত্তরাধিকারের মধ্যে বংশানুক্রমণ পদ্ধতিতে সবই পূর্ব নির্ধারিত হয়ে আছে। নতুন কিছুই করা বা হওয়া সম্ভব নয়। কিন্তু সংস্কৃতিগত উত্তরাধিকারের ভাব নমনীয়। 5000 বছর আগেই আমাদের ঋষিগণ জীবন সম্বন্ধে চিন্তা করেছিলেন, অভিজ্ঞতাও লাভ করেছিলেন। আমাদের সংস্কৃতি তাকে ধরে রেখে পরম্পরা প্রাপ্ত উত্তরাধিকার স্বরূপ মানব সম্পদে পরিণত করেছে। তাই জীববিজ্ঞান সংস্কৃতির সংজ্ঞা হল আপন প্রতিরূপ সৃষ্টিকারী মন। তেমনি জীবকোষ হল প্রতিরূপ সৃষ্টিকারী ভৌত বস্তু। সুতরাং মানব উত্তরাধিকার সূত্রে এই দুটি সম্পদ পেয়েছে। এই দুটির মধ্যে আধুনিক জীববিজ্ঞানের মতে বংশগত উত্তরাধিকার হল নির্ধারিত বা চূড়ান্ত বা চরম, কিন্তু সাংস্কৃতিক উত্তরাধিকার বৃদ্ধি, বিপরিণাম বা বিলোপ হতে পারে। তাই মানব স্তরে শিক্ষার অবদান অতি মহৎ। পশু স্তরে শাবকের জন্মের 1 ঘন্টার মধ্যেই তার শিক্ষা শেষ হয়, কিন্তু মানব শিশুর ক্ষেত্রে শিক্ষা চলতে থাকে বহুদিন যাবৎ, 18-20 বৎসরও হতে পারে। মানব অতীতের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ গ্রহণ বা পরিবর্তন বা বৃদ্ধি করতে পারে। অতএব অহং বা আত্মারূপ অনন্য সাধারণ তথ্যস্তরে কেন্দ্রীভূত এই যে কল্পনারূপ বিস্ময়কর তথ্যস্তরটি বর্তমান, তার সত্য প্রকৃতি কি, প্রকৃত গুরুত্ব ও মাত্রাই বা কি, এ হলো আধুনিক স্নায়ুবিজ্ঞানে ছুঁড়ে দেওয়া এক মহান সত্যের ইঙ্গিত মাত্র। যদি এ বিষয়ে আরও জানতে চান, তবে আপনাকে উপনিষদের কাছে যেতে হবে। আধুনিক ভৌতবিজ্ঞান এ বিষয়টিকে নিয়ে আলোচনা করছে ও তাকে বেদান্তের দ্বারে এনে ফেলেছে। এর ফলে আধুনিক বিজ্ঞান তার অগ্রগতির পথে আরও এগিয়ে চলেছে, স্থূল মাত্রা থেকে উচ্চতর সূক্ষ্মতর মানসিক ও আধ্যাত্মিক মাত্রার দিকে। এখানে কোনো বিরোধ নেই। আমরা প্রথমে বাহ্য জগৎ সম্বন্ধে পর্যালোচনা করি। সেই সাধনাই আপনাকে পৌঁছে দিচ্ছে পরাবিদ্যার কাছে এই প্রশ্ন নিয়ে, বাহ্য জগতের দৃশ্যমান প্রপঞ্চের মানবরূপী দ্রষ্টাটি কি, এই আত্মাটি কি, তার সত্য প্রকৃতি কি। বিজ্ঞান এ বিষয়ে কিছু জানে না। বিজ্ঞান এই বিষয়টিকে স্বতঃসিদ্ধ ধরে নিয়ে দৃশ্যমান জগতের পর্যালোচনা করে এসেছে, কিন্তু এখন দ্রষ্টা মানবই এক জিজ্ঞাস্য বস্তু হয়ে বিজ্ঞানের কাছে ফিরে এসেছে। বর্তমান শতাব্দীর শেষার্ধে ভৌত বিজ্ঞানের মহত্তম অবদান সমূহের অন্যতম হল আধুনিক বিজ্ঞান দিগন্তে মানব ও তার চেতনার এক গুরুত্বপূর্ণ বিচার্য বিষয়রূপে উদ্ভূত হওয়া।